প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল এডুকেশন অ্যান্ড দেবশ্রীতে। তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে পিজি কোর্স করছো এবং পিজি সেকেন্ড ইয়ার স্টুডেন্ট, তাদের জন্য এই ভিডিওটি। তোমাদের জন্য আমি পিজি বিজি পেপার 5, তোমরা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত আছো তারা অনেকেই আমাকে জানিয়েছো যাতে তোমাদের আমি সাজেশন অতি শীঘ্রই দেওয়া শুরু করি, কারণ তোমাদের কিন্তু আর বেশি দেরি নেই পরীক্ষার। তো আমি বলেছিলাম তোমাদের আমি মোট 2টো সাজেশন দেবো, অর্থাৎ 2টো পেপারের। তোমরা 5-6 চেয়েছো, তো আজ আমি পেপার 5-এর সাজেশনটি দিয়ে দিচ্ছি, শুনে নাও এবং শেষে সম্পূর্ণ সাজেশনটি তোমাদের জন্য আমি তুলে ধরবো, দেখে নিও। তবে একটি কথা বলবো তোমাদের, এমনটা নয় যে তোমরা শুধুমাত্র একদম ভিডিওটির শেষে গিয়ে সেই ছবিটা যে দিয়ে দেব বলেছিলাম সাজেশনের ছবিটি, সেটা স্ক্রিনশট নিয়ে চলে যাবে, তাহলে কিছুই বুঝতে পারবে না। তার কারণ প্রত্যেকটি প্রশ্ন বোঝার বিষয় আছে, প্রশ্নই যদি না বোঝো কী করে লিখবে, এবং এই কারণে অনেকে লিখতেও পারো না, কারণ একটি প্রশ্ন বিভিন্নভাবে আসতে পারে। তাই প্রত্যেকটি প্রশ্ন সম্পর্কে আমি আলোচনা করে দেব এবং ভিডিওর মাঝে বলে দেব কোন প্রশ্নগুলি বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ তোমাদের এই বছরের পরীক্ষার জন্য। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখো, এতটুকু স্কিপ করো না, স্কিপ করলে তোমাদের ক্ষতি। আরেকটি বিষয় বলবো বন্ধুরা, তোমরা যারা নোট নিতে চাও, হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং তার লিঙ্ক দেওয়া আছে আমার এই ভিডিওর ডেসক্রিপশনে, বা দেওয়া থাকবে, বিভিন্ন ভিডিও ডেসক্রিপশনেই থাকে। যদি প্রয়োজনীয় মনে করো তবে যুক্ত হয়ে যেও নোটগুলি পাওয়ার জন্য। এই বছর আমি নিশ্চয়ই রেজাল্টগুলি সহ একটি ভিডিও তৈরি করব। এই বছর আমার থেকে যারা নোট নিয়ে পড়েছে এবং আমার গাইড ফলো করেছে বা আমার কাছে পড়েছে, এটা শুধুমাত্র আমার কৃতিত্ব নয়, তারাও পড়েছে জন্য ভালো নাম্বার পেয়েছে, প্রত্যেকে ফার্স্ট ক্লাস পেয়েছে এবং 70%-এর ওপরে পেয়েছে। এটা আমার কাছে অনেক বড় প্রাপ্তি। তোমরা যারা নিতে চাও নোট, তারা অবশ্যই যোগাযোগ করবে। শুধু নোট নয়, কেউ যদি মনে করো নোট নেব না, শুধু সাজেশনটা নিয়ে পড়বো, তাও নিতে পারো, আমি সাজেশনও দিয়ে থাকি। এবার চলো সাজেশনটি দেখে নিই। তোমরা জানো তোমাদের 18 নম্বরে 2টি প্রশ্ন লিখতে হয়, 12 নম্বরে 3টি, 7 নম্বরে 4টি। প্রথম প্রশ্ন 18 এবং 12-র জন্য। এই বৈষম্য গুরুতর ন্যায়বিরুদ্ধ এবং নীতিবিরুদ্ধ। সাম্য গ্রন্থের 5ম পরিচ্ছেদে যে বঙ্কিমচন্দ্র এই মন্তব্য করেছেন তা বিশ্লেষণ করো। অথবা দিতে পারে প্রশ্নটিকে ঘুরিয়ে, কৃষক এবং ভূমাধিকারী অর্থাৎ ভূমির অধিকারী এই দুই গোষ্ঠীর মধ্যে যে অসাম্যের বীজ লুকিয়ে আছে সেই সম্পর্কে আলোচনা করো। অথবা নারী এবং পুরুষের মধ্যে যে অসাম্য সেই সম্পর্কে আলোচনা করো। 3ভাবে প্রশ্নটি আসতে পারে, কারণ বঙ্কিমচন্দ্রের এই প্রবন্ধের ক্ষেত্রে তিনি 2টো বিষয়ে আলোকপাত করেছেন। এক, নারী পুরুষের ব্যবধান, দ্বিতীয়ত হলো কৃষক এবং জমিদার শ্রেণী বা ভূমি অধিকারী বা ভূমাধিকারীর মধ্যে যে ব্যবধান, যে অসাম্য, সেই সম্পর্কে। তাহলে 3ভাবে আসলে আশা করি পারবে। এইবার আরেকটা বিষয় আসে নামকরণ। সেই ক্ষেত্রে কি করবে, কিছু বিষয়বস্তু তুলে দিয়ে শেষে লিখবে বিষয়বস্তুর নিরিখে, চরিত্রগুলির নিরিখে এই নামকরণ যথার্থ ও সার্থক। তাহলে দেখো একটা প্রশ্নকে অনেকভাবে দিতে পারে। তৃতীয় সাম্যাবতার রুশো প্রাবন্ধিকের এ বক্তব্যের কারণ কি? এই বক্তব্যের কারণ হলো, রুশো নিশ্চয়ই তোমরা রুশো সম্পর্কে জানো। হ্যাঁ, ফরাসি বিপ্লবের সময় সাম্যের ধারণা প্রচার করেছিলেন যে রুশো, দ্য সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থের রচয়িতা। তার সম্পর্কে বলা হয়েছে সাম্যাবতার অর্থাৎ সাম্য অবতার। তাকে সাম্যাবতার বলার কারণ, তিনিও সাম্য সম্পর্কে আলোচনা করেছেন, সাম্য সম্পর্কে প্রশ্ন তুলেছেন এবং ফ্রান্সে যে অসাম্যের বীজ লুকিয়েছিল তাকে তিনি সকলের সামনে তুলে ধরেছেন তার বিভিন্ন লেখনীর মাধ্যমে। তো এই বিষয়টিকেই তোমাদের আলোচনা করতে হবে এবং সেই নিরিখে তোমাদের প্রাচ্য পাশ্চাত্য চিন্তাধারার সমন্বয়, হ্যাঁ, এই সমস্ত বিষয়টিকে তুলে ধরতে হবে। তাহলে বলতে পারে এখানে প্রশ্নটিকে ঘুরিয়ে যে ফ্রান্সের উদাহরণ টেনে কিভাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাম্যের প্রসঙ্গকে উত্থাপন করেছে সাম্য প্রবন্ধের মাধ্যমে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, পঞ্চভূত কি ডায়েরি নাকি রম্য রচনা? বিশ্লেষণ করুন। প্রশ্নটিকে আবার দিতে পারে
পঞ্চভূতের বিষয়বস্তু আলোচনা করে তাকে কি ডায়েরি বলা উপযুক্ত? যুক্তি দিন। তাহলে দেখো প্রশ্ন কতভাবে আসতে পারে। নেক্সট, সুখ না দুঃখ প্রবন্ধে রামসুন্দর ত্রিবেদী সুখবাদী এবং দুঃখবাদীদের অভিমতে যে যে যুক্তি পরম্পরায় বিন্যস্ত করেছেন তার পরিচয় দিন। সেই সূত্রে মানব জীবনে দুঃখ এবং সুখের মধ্যে কোনটির আধিক্য বেশি বিশ্লেষণ করুন। অথবা দিতে পারে মোটের উপর মনুষ্য জাতির অস্তিত্ব এবং অভিক্ষ রক্ষার্থ প্রয়াসী বিরুদ্ধবাদীদের বিপক্ষে যথেষ্ট উত্তর ব্যাখ্যা করুন। আবার দিতে পারে সর্বক্ষণেই তদানীন্তন দুঃখের মাত্রা অপেক্ষা তদানীন্তন সুখের মাত্রা অধিক, নতুবা লোকে জীবন বন্ধনের প্রয়াস না পাইয়া জীবন লোপের প্রয়াস পাইত, ব্যাখ্যা করুন। বা দিতে পারে সুখ না দুঃখ প্রবন্ধের বিষয়বস্তু উল্লেখ করে নামকরণের যথার্থতা আলোচনা করুন। একই উত্তর হবে। নেক্সট কোয়েশ্চেন, গোপাল হালদারের সংস্কৃতির সংজ্ঞা প্রবন্ধে সংস্কৃতি বিষয়ে তিনি কি বক্তব্য উপস্থাপন করেছেন সে বিষয়ে বিশদে আলোচনা করে প্রবন্ধের গঠন শৈলী ও ভাষা সম্পর্কে আলোচনা করুন। অথবা দিতে পারে গোপাল হালদারের সংস্কৃতির সংজ্ঞা কোন ধরনের প্রবন্ধ, সেই প্রবন্ধ আঙ্গিক ব্যবহারে তিনি কি সফল হয়েছেন সংক্ষেপে বিশ্লেষণ করুন। অর্থাৎ গঠন, সৌন্দর্য এবং ভাষা প্রয়োগ এই বিষয়ে লিখতে হবে এবং সেই সাথে বিষয়বস্তু। ডারউইনের মত অনুসারে কিভাবে সৌন্দর্যের উৎপত্তি হয়েছে সে বিষয়ে আলোচনা করে রামসুন্দর ত্রিবেদীর প্রবন্ধের পরিপ্রেক্ষিতে মানুষের সৌন্দর্য বুদ্ধির বিকাশ বিস্তারিত আলোচনা করুন। অথবা ডারউইনের মত অনুসারে সৌন্দর্যের উৎপত্তি সম্পর্কে রামসুন্দর ত্রিবেদী কি বক্তব্য পেশ করেছেন বিস্তারিত আলোচনা করুন। অথবা মূল বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করুন। একই প্রশ্ন। নেক্সট, সমাজে ভেজাল ও নকলের প্রসারের জন্য প্রকৃতপক্ষে কারা দায়ী সে প্রসঙ্গে আলোচনা করে রাজশেখর বসুর প্রবন্ধ অবলম্বনে ভেজাল নকল রোধে রাষ্ট্রের যে ভূমিকা এবং অন্যান্যদের ভূমিকা সেই সম্পর্কে আলোচনা করুন। অথবা ভেজাল নকল প্রবন্ধের মূল বক্তব্য বা বিষয়বস্তু সংক্ষেপে লিখুন। নেক্সট, উপন্যাসের বর্গীকরণ বিস্তারিত আলোচনা করুন। অথবা উপন্যাসের বর্গীকরণের প্রয়োজনীয়তা নির্দেশপূর্বক প্রসঙ্গ ও সমাজতত্ত্ব বিষয়ে সংক্ষেপে আলোচনা করুন। অথবা উপন্যাসের শৈলী বিচার বিস্তারিত আলোচনা করুন। নেক্সট, পরাণ মণ্ডলের মধ্যে দিয়ে বঙ্কিমচন্দ্র বঙ্গদেশের কৃষকদের যে দুর্দশার ছবি এঁকেছেন তার বর্ণনা দিন। এখানে প্রথমে যে প্রশ্নটি বলেছিলাম সেই প্রশ্নটির কিছু অংশ এখানে তুলে ধরতে হবে। সেটি হলো জমিদার এবং কৃষকদের মধ্যে যে অসাম্য, জমিদারদের দ্বারা তারা নানাভাবে শোষিত নিপীড়িত, কৃষকদের দুরবস্থা, কৃষকদের ওপর নানা প্রকার কর বা রাজস্ব, এই সমস্ত বিষয়টিকে তুলে ধরতে হবে এবং বঙ্কিমচন্দ্রের কিছু কিছু লাইন এখানে তোমাদের তুলে ধরতে হবে। পরবর্তী, আমাদের মানসিকতায় রূপকথা কতখানি প্রভাব বিস্তার করতে পারে আলোচনা করুন। অথবা রূপকথার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি কতখানি গ্রহণযোগ্য তা শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়ের অনুসরণে বিশ্লেষণ করুন। তাহলে এখানে মূল প্রশ্নটা কি? মূল প্রশ্নটা হলো রূপকথা সম্পর্কে লেখকের বক্তব্য এবং তার অভিযোগগুলি সম্পর্কে আলোচনা, এবং রূপকথা আমাদের উপর কি প্রভাব বিস্তার করে, অর্থাৎ গল্পের বিষয়বস্তু। যদিও খুব কম প্রশ্ন আমি দিয়েছি, তবু বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ কোনগুলো সেগুলো বলে দিচ্ছি। সাম্যর 3টা প্রশ্ন যে আমি দিয়েছি 3টিই খুব ভালো করে পড়বে। নেক্সট, পঞ্চভূত কি ডায়েরি না রম্য রচনা। তারপরে 4, 7, 8, 11 খুব ভালো করে পড়ো। সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের জাতি সংস্কৃতি সাহিত্য প্রবন্ধ অবলম্বনে 19 শতকে বঙ্কিমচন্দ্র ভূদেব মুখোপাধ্যায়, এখানে বানানটা ভুল হয়েছে তোমরা একটু দেখে নিও, এবং বিবেকানন্দের যুগের তাৎপর্য আলোচনা করুন। বা দিতে পারে জাতি সংস্কৃতি সাহিত্য প্রবন্ধে যে মনীষীদের সম্পর্কে এবং তাদের যুগ সম্পর্কে সুনীতি কুমার চট্টোপাধ্যায় আলোচনা করেছেন সেই সম্পর্কে সংক্ষেপে লিখে
এ যুগের সাথে সেই যুগের পার্থক্য নিরূপণ করুন। আচ্ছা, নেক্সট আমরা এবার ছোট প্রশ্নে যাব। এই 11টা প্রশ্ন তোমাদের জন্য আমি দিয়ে দিলাম বড় প্রশ্ন হিসেবে। ছোট প্রশ্নের ক্ষেত্রে আমি কিছু প্রশ্ন দিয়েছি, খুব কমই দিয়েছি, কারণ আমি যে বললাম 18 এবং 12 তার মধ্যে টুকরো টুকরো অংশ কিন্তু তোমাদের সাথেও আসতে পারে। হয়তো কোনো প্রবন্ধ বা উপন্যাসে দিয়ে দিল যে নামকরণের সার্থকতা আলোচনা করুন, ঠিক আছে, সেই ক্ষেত্রে অবশ্যই পারবে ওখান থেকে একটি টুকরো বেছে নিয়ে বা বিষয়বস্তু উল্লেখ করে নিয়ে নামকরণের সার্থকতা যেভাবে বললাম সেভাবে লিখে দিলেই হলো। আচ্ছা, 7 নম্বরের জন্য দিয়েছি অবয়ববাদ বিষয়ে প্রাকগোষ্ঠীর মতবাদ এবং নব্য অবয়ববাদ সম্পর্কে আলোচনা করুন। দুটো আলাদা কোশ্চেনও আবার আসতে পারে। নেক্সট, শৈলবিজ্ঞানের দৃষ্টিতে উপন্যাসের ভাষারীতি। এরপর কিছু টিকা রয়েছে। উপলক্ষের মানক, গদ্যশৈলী বিচারের মানক, শৈলী বিষয়ে দুইজন তাত্ত্বিক, যুক্তির গদ্য, সৃষ্টির গদ্যের স্বরূপ, দৃষ্টান্ত সহ যে কোনো একটি বাংলা ছোট গল্পের শৈলী বিচার, কবিতার শৈলী বিচার আলোচনা করুন। বন্ধুরা, যদি মনে হয় ভিডিওটি উপকারী অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে দিও। আর কোন বিষয়ে সাজেশন তোমাদের প্রয়োজন সেটি কমেন্টে জানাও, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো যদি প্রয়োজনীয় মনে করো। খুব ভালো থেকো এবং সকলকে ভালো রেখো।